পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসতে এখনও অনেক দেরি। যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ভেবেছো তারা পড়াশোনা শুরু করে দাও, কারণ সায়েন্সের বিষয়গুলিতে সিলেবাসের চাপ একটু বেশি থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সায়েন্স নেয় তারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেয়। তুমি যদি লেটে পড়াশোনা শুরু করো তাহলে টিউশনে যে পড়াগুলো হয়ে যাবে সেগুলি তুমি পিছিয়ে পড়বে এবং সেগুলি না পড়ার দরুন পরবর্তী টপিকগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। তাই বলবো, যদি সায়েন্স নিতে চাও তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, তাতে কোনো সমস্যা সৃষ্টি হবে না। এখন আমি ম্যাথামেটিক্সের সিলেবাসটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আমরা জানি গতবার থেকে ক্লাস 11-12-এর নতুন সিলেবাস প্রবর্তন হয়েছে। নতুন সিলেবাস অনুসারে ক্লাস 11-এ পরীক্ষা হবে দুটি সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1 হবে এমসিকিউ টাইপ পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটা শর্ট কোশ্চেন থাকবে, এবং সেমিস্টার 2 হবে বড় কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেন খাতায় উত্তর লিখে করতে হবে। সেমিস্টার 1-এ এমসিকিউ টাইপ কোশ্চেন, এটা ওএমআর শিটে পরীক্ষা হবে, আর সেমিস্টার 2-তে খাতায় উত্তর লিখে উত্তর করতে হবে। এখন আমরা জানি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এই নন ল্যাবরেটরি সাবজেক্টগুলিতে প্রজেক্ট থাকবে 20 নম্বর করে, এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই ল্যাবরেটরি সাবজেক্টগুলিতে 30 নম্বর করে প্র্যাকটিক্যাল বরাদ্দ থাকে। তাহলে 20 নম্বর প্রজেক্ট বাদ দিলে বাকি থাকে 80 নম্বর। এই 80 নম্বরের মধ্যে দুটো পার্টে বিভক্ত হবে 40-40 করে, অর্থাৎ সেমিস্টার 1-এ 40 নম্বর, সেমিস্টার 2-তে 40 নম্বর। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো ল্যাবরেটরি সাবজেক্ট, 30 নম্বর প্র্যাকটিক্যাল। তাহলে 70 নম্বর যেটা বাকি থাকলো সেটা 35-35 করে সেমিস্টার 1, সেমিস্টার 2-তে বিভক্ত হবে, অর্থাৎ সেমিস্টার 1-এ 35 নম্বরে এমসিকিউ কোশ্চেন, আর সেমিস্টার 2-তে 35 নম্বর বড় কোশ্চেনেও পরীক্ষা দিতে হবে। এখন আসা যাক মূল আলোচনায়। সেমিস্টার 1-এর ম্যাথামেটিক্সের সিলেবাসটা নিয়ে এবার আলোচনা করছি। এখানে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এ কী আছে? এখানে সেট অ্যান্ড ফাংশন, অর্থাৎ সেট তত্ত্ব এবং অপেক্ষক। ফাংশন মানে হচ্ছে অপেক্ষক, বাংলা আমি করে দিলাম। সেট তত্ত্ব এবং অপেক্ষক। সেট তত্ত্ব সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট, এবং এটা হলো ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে সব থেকে সহজ বিষয়। সেট তত্ত্ব খুবই সহজ, কিন্তু এর ব্যবহার কিন্তু ব্যাপক। হায়ার ম্যাথামেটিক্সের সেট তত্ত্বের ব্যবহার প্রচুর। এরপর আসছে সেটের মধ্যে ভাগ হলো সেটস অ্যান্ড রিলেশন অ্যান্ড ফাংশন। সেট তত্ত্ব এখানে 4 নম্বর মার্কস বরাদ্দ থাকে। তারপর আসছে রিলেশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ সম্বন্ধ ও অপেক্ষক, এখানে 4 নম্বর বরাদ্দ আছে। আর 3 নম্বর টপিক হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতি। ক্লাস 10-এ তোমরা ত্রিকোণমিতি পড়েছো। ত্রিকোণমিতি আরও হায়ার লেভেলটা এখানে রয়েছে। এখানে তোমাদের 7 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে টোটাল কত হলো ইউনিট 1 থেকে? 4-4-এ 8 আর 7-এ 15 নম্বর, অর্থাৎ ইউনিট 1-এ 15 নম্বর এখানে বরাদ্দ রয়েছে। এরপরে আসি ইউনিট 2 অ্যালজেব্রা, অর্থাৎ বীজগণিত। এখানে কি কি রয়েছে? 1 নম্বর হলো কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কোয়াড্রেটিক ফাংশন। কমপ্লেক্স নাম্বার মানে কি? এটা হলো জটিল সংখ্যা, এর বাংলা হলো জটিল সংখ্যা। এটা একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট। আর তার সাথে আছে কোয়াড্রেটিক ইকুয়েশন, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। যদিও এইটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, তার থেকে একটু লেভেল হাই হবে। কনসেপ্ট সেই একই, একটু কঠিন কোশ্চেন থাকবে ক্লাস 10-এর অপেক্ষা। আর জটিল সংখ্যা হলো একটা নতুন কনসেপ্ট, যেটা তোমরা ক্লাস 10-এও দ্বিঘাত সমীকরণে পড়েছিলে, যে আমরা জানি সিদ্ধরাচার্য যে সূত্র অনুযায়ী -b ± √/b² - 4ac/2a এইটা হয়। এবার রুটের ভেতর যদি নেগেটিভ চলে আসে, আমরা তখন পড়ছিলাম যে অবাস্তব সংখ্যা আসে। সেই অবাস্তব সংখ্যাটাকেই একটা নতুন নাম দেওয়া হয়, সেটা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এরপরে 2 নম্বর হলো লিনিয়ার ইনইকুয়ালিটিস, অর্থাৎ সরল অসমীকরণ। এটা বাংলা করলে হবে সরল অসমীকরণ। অর্থাৎ সমীকরণ আমরা পড়েছিলাম যে ইকুয়াল থাকে, তার বাঁ দিকে এবং ডান দিকে কিছু সংখ্যা থাকে। আর এখানে ইকুয়াল থাকবে না, হয় গ্রেটার দেন অর লেস দেন, হয় গ্রেটার দেন ইকুয়াল টু অর লেস দেন ইকুয়াল টু। এই সম্পর্কিত চিহ্নগুলি নিয়ে যে সমীকরণগুলো হয় সেটা কি বলা হয়? সরল অসমীকরণ। এই রিলেটেড কোশ্চেন আছে, এখানে তোমাদের 4 নম্বর বরাদ্দ রয়েছে। আর কমপ্লেক্স নাম্বার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে আমাদের 6 নম্বর বরাদ্দ রয়েছে। তাহলে 6 আর 4-এ 10 হলো টোটাল কমপ্লেক্স নাম্বার এবং লিনিয়ার ইনইকুয়ালিটিস নিয়ে।
আর একটা 3 নম্বর পার্ট হলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটাও সম্পূর্ণ নতুন ধারণা। এই ধারণা কিন্তু ক্লাস 10 বা 9 লেভেলে ছিল না। এটাকে বাংলা করলে হয় বিন্যাস এবং সমবায়। বিন্যাস এবং সমবায় এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই টপিকটা না পড়লে তোমরা সম্ভাবনা তত্ত্বের অঙ্কগুলো করতে পারবে না। খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা, বিন্যাস ও সমবায়। তাই এইটা তোমরা ভালো করে জোর দেবে, কারণ এইগুলো না পড়লে সম্ভাবনা তত্ত্বের অঙ্ক করতে অসুবিধা আছে। এখানে আমাদের 5 নম্বর বরাদ্দ রয়েছে, অর্থাৎ 6 আছে 10 আর 5 15, তাহলে টোটাল হয়ে গেল 15 15 30 নম্বর। আর পড়ে থাকলো 10টা নাম্বার, সেটা আছে ইউনিট 3তে, যার নাম হলো ক্যালকুলাস অর্থাৎ কলনবিদ্যা। ইউনিট 3 ক্যালকুলাস অর্থাৎ হলো কলনবিদ্যা। এই কলনবিদ্যা হলো ম্যাথামেটিক্সের মেরুদণ্ড। এই কলনবিদ্যা এমন একটা টপিক যে হায়ার ম্যাথামেটিক্সে কোথায় লাগে না, সব জায়গাতে কাজে লাগে এই কলনবিদ্যা। এবার এই কলনবিদ্যা কী কী আছে? লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ লিমিটের বাংলা হলো সীমা এবং ডেরিভেটিভ এর বাংলা হলো অবকলন। সীমা ও অবকলন। এই কলনবিদ্যা অর্থাৎ ক্যালকুলাস পার্টটা তোমরা সুন্দর করে করবে, কারণ এই টপিকটা হচ্ছে খুব সুন্দর একটা টপিক, খুব ইজি এবং এর ব্যবহার ব্যাপক। হায়ার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এর কলনবিদ্যার প্রয়োগ কিন্তু অনেক। এই অংশের মধ্যে 10 নম্বর বরাদ্দ রয়েছে, তাহলে টোটাল 15 15 30 আর 10, তাহলে হয়ে গেল টোটাল 40 নম্বর। সেমিস্টার 1-এ টোটাল 40 নম্বর থাকে। তাহলে সেমিস্টার 1-এ 40 নম্বর পরীক্ষাটা হবে ওএমআর শিটে, সব করা থাকবে 40টা এমসিকিউ। এই সেমিস্টারটা খুবই ইজি, যেহেতু এমসিকিউ কোশ্চেন কোনো সমাধানের প্রয়োজন নাই, তাই এখানে নাম্বারটা সেমিস্টার 1-এ সেমিস্টার 2-এর থেকে বেশি উঠবে। এরপরে আসি সেমিস্টার 2-এর সিলেবাসটা নিয়ে। আমরা আগেই জেনেছি যে সেমিস্টার 2-তে ব্রড কোশ্চেন থাকে, অর্থাৎ বড় প্রশ্ন খাতায় উত্তর করতে হবে, আর এমসিকিউ বা ওএমআর শিটে পরীক্ষা হবে না। এটা 40 নম্বর পরীক্ষা হবে, 40 নম্বরে খাতায় উত্তর করতে হবে। এখানেও 40 নম্বর বরাদ্দ থাকে টোটাল, খাতায় উত্তর করতে হবে আগের মতো। এখানে কতটা ইউনিটে ভাগ করা রয়েছে? একটা হলো ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 1 হলো অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। বীজগণিতের মধ্যে কি কি টপিক আছে সেমিস্টারের 2-তে? এখানে আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এটা বাংলা হলো গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব এটা একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট, যা তোমরা আগে পড়োনি। এটা বীজগণিতের একটা টপিক, গাণিতিক আরোহণ তত্ত্ব। আরোহণ বানানটা ভুল হয়েছে, এখানে আরোহণ বানান হবে গাণিতিক আরোহণ তত্ত্ব। এটা একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট। এখানের মধ্যে 3 নম্বর বরাদ্দ থাকে। এরপরে 2 নম্বর টপিক হলো বাইনোমিয়াল থিওরেম, অর্থাৎ হলো দ্বিপদ উপপাদ্য। এটাও একটা সম্পূর্ণ নতুন কনসেপ্ট, যা তোমরা ক্লাস 11-এ পড়বে। এটাও বীজগণিতের একটা পার্ট। এখানের মধ্যে নাম্বার বরাদ্দ থাকে 6 নম্বর, অর্থাৎ আগের থেকে এখানে নাম্বার বরাদ্দটা বেশি। এটা তোমরা একটু ভালো করে পড়বে, কারণ এগুলো পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। এরপরে 3 নম্বর টপিক হলো সিকোয়েন্সিয়াল সিরিজ। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু বীজগণিতে। এটাকে বলা হয় অনুক্রম ও শ্রেণী। অনুক্রম ও শ্রেণী এটা একটা খুব ভালো একটা বিষয় যা বীজগণিতে রয়েছে, এবং এগুলি পরবর্তীকালে অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এখানের মধ্যে নাম্বার বরাদ্দ রয়েছে 6 নম্বর, তাহলে টোটাল কত হলো? 6 6 12 আর 3 15 নম্বর, অর্থাৎ অ্যালজেব্রাতে টোটাল 15 নম্বর হয়ে গেল। এরপরে ইউনিট 2। ইউনিট 2 আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা বাংলায় বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কী কী রয়েছে? এখানে রয়েছে স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা, বাংলায় বলা হয় সরলরেখা। সরলরেখা কী, কাকে বলে, সরলরেখা রিলেটেড বিভিন্ন অঙ্ক এখানে তোমরা পাবে। এটা হচ্ছে সবথেকে সহজ বিষয় ক্লাস 11-এর সেমিস্টার 2-এর। এখান থেকে অঙ্ক তোমরা কিন্তু সহজেই করে আসতে পারবে। এখানের মধ্যে টোটাল 5 নম্বর বরাদ্দ থাকে এই সরলরেখার চ্যাপ্টার উপর। এরপরে 2 নম্বর টপিক হলো কনিক সেকশন, এখানে বলা হয় শঙ্কুচ্ছেদ। এটাকে বাংলায় বলা হয় শঙ্কুচ্ছেদ, এটা অর্থাৎ কনিক সেকশন। এর মধ্যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে প্যারাবোলা, যেটাকে অধিবৃত্ত বলা হয়। তারপরে ইংরেজিতে বলা হয় ইলিপস, অর্থাৎ এটাকে বলা হয় উপবৃত্ত, বাংলায় বলে উপবৃত্ত। আর এটা হয় হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্ত। এই 3টে টপিক কিন্তু
এই কনিক সেকশনের ভিতরে থাকবে। টোটাল এখানে 10 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে এখানে কত হলো 10 + 5 অর্থাৎ 15 নম্বর থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রিতে। এরপরে 3 নম্বর টপিক হলো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এই সম্ভাবনা তত্ত্ব কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা কিন্তু ক্লাস 12-এর সিলেবাসেও তোমাদের রয়েছে। তাই বলবো ক্লাস 11-এ তোমরা সম্ভাবনা তত্ত্ব কনসেপ্টটা কিন্তু বেসিকটা ক্লিয়ার করে রাখবে। এই বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা অযথা ভয় পায়। অধিকাংশ টিচাররা এই সম্ভাবনা তত্ত্বটাকে করায় না, স্কিপ করে যায়। কিন্তু আমি বলবো যে সম্ভাবনা তত্ত্ব খুব কঠিন কিছু নয়। ভালো করে যদি তোমরা বেসিক থেকে শিখতে পারো তাহলে ক্লাস 11-12-এর সম্ভাবনা তত্ত্ব অঙ্ক তোমরা কিন্তু করতে পারবে। এটা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এটা আবার ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তাই ক্লাস 11-এর কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে 12-এর অঙ্ক করতে কিন্তু সমস্যা হবে। আর এই সম্ভাবনা তত্ত্বের অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ ছিল পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমবায়। তাই ক্লাস 11-এর সেমিস্টার 1-এ বিন্যাস সমবায় কিন্তু চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, কারণ বিন্যাস সমবায়ের সম্পূর্ণ কনসেপ্টটা কিন্তু এই প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্বের অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাই বিন্যাস সমবায় চ্যাপ্টারটা কিন্তু তোমরা সেমিস্টার 1-এ ভালো করে পড়বে। বিন্যাস সমবায় চ্যাপ্টার ভালো করে পড়লে তোমাদের সম্ভাবনা তত্ত্বে ক্লাস 11 এবং 12-এর বিষয়টা কভার হয়ে যাবে। তাহলে স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি দুটো ভাগ। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ভাগ, সেটা হচ্ছে 3 নম্বর বরাদ্দ রয়েছে, নাম্বারটা খুবই কম। আর এটা হচ্ছে প্রবাবিলিটি, যার মধ্যে 7 নম্বর বরাদ্দ রয়েছে। খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, অর্থাৎ টোটাল হলো 10 নম্বর। তাহলে আগে ছিল 15 30 আর এখানে 10 40, তাহলে টোটাল হলো 40 নম্বর। এই 40 নম্বর পরীক্ষা তোমাদের কিন্তু খাতায় উত্তর করে করতে হবে। তাই সেমিস্টার 1 থেকে সেমিস্টার 2-তে এখানে নাম্বার তোলা কিন্তু একটু কঠিন। আশা করি ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের সিলেবাসটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।